দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। দর্শক, সংবাদ শিরোনামে আপনাদের কিন্তু বলছিলাম যে অস্থিরতা কাটেনি নিত্যপণ্যের বাজারে, বেড়েছে আটাসহ বেশিরভাগ পণ্যের দাম। ভরা মৌসুমে বেড়েছে চালের দামও। কারণ হিসেবে খুচরা বিক্রেতারা দুষছেন প্যাকেটজাত পণ্য তৈরিকারী কোম্পানিকে। এদিকে সবজির সরবরাহ থাকলেও দাম বেশি। আদা, রসুন, মাছ, মাংস, মুরগিতেও একই অবস্থা। এমন অবস্থায় নিম্ন ও মধ্যবিত্তদের ভোগান্তি বেড়েছে চরম পর্যায়ে। বিস্তারিত দেখুন AR বাদলের রিপোর্টে। জাহাঙ্গীর হোসেন মোল্লা নামের এই ব্যক্তি কাউরান বাজারে এসেছেন পণ্য কিনতে। বেতন না বাড়ায় বাজারে হিসেব মিলাতে হিমশিম খাচ্ছেন। মানিব্যাগের অবস্থা ভীষণ রকমের খারাপ। আগে যেখানে 5 লিটার ভোজ্য তেল কিনতেন, এখন সেখানে কিনছেন 2 লিটার। কমাতে হয়েছে অন্য পণ্যের পরিমাণও। না তৈলের দাম তো বেশি দিকেই তো কম নিচ্ছে আর কি। আগে হলে তো বেশি নিতাম, 5 লিটার নিতাম, এখন 2 লিটার নিচ্ছে আর কি। ভোজ্য তেলের দাম নিয়ে যখন হইচই, তখন তলে তলে বেড়েছে সাবান, কাপড় কাচার ডিটারজেন্ট পাউডার, আটাসহ প্রায় সব পণ্যের দাম। আপনার তেলকে ইস্যু করে তো সব জিনিসের দামই বাড়তেছে। কৃষকের যখন গোলা ভরা ধান, তখনও বাড়ছে চালের দাম। ভোজ্য তেল সিন্ডিকেট চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে জানান এই ব্যবসায়ী। আকিস গাড়ির ব্যবসা করে সালা চালের ব্যবসা করে মূর্খ লোকে, যারা বেকার লোক এখন কোটি কোটি টাকা ধান মজুত করে, যে ধান আসলে 800 কিনছে 1000 করে। টাকার তো কাছে অভাব নেই, আবার বেচবে 1600 করে। গরুর মাংস 700, খাসি 950 আর ছাগলের মাংস 850 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গেল সপ্তাহের 150 টাকার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকায়। অন্যান্য মাছের দাম 10 থেকে 50 টাকা বাড়লেও ইলিশের দাম বেড়েছে কেজিতে 100 টাকা। সব সবজির দামই প্রায় 40 টাকা কেজির উপরে। দাম কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতার। ইনকাম অনুযায়ী ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মনিটরিং করলে তো বাজারটা এইভাবে বাড়তেছে, মনিটরিং দরকার। AR বাদল, RTV, ঢাকা। উজানের ঢলে সিলেটে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গেল রাতে সীমান্তবর্তী জকিগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে ডুবে গেছে 10টির বেশি গ্রাম। পানিবন্দী মানবেতর দিন কাটাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশন সহ বিভিন্ন উপজেলার আরও 3 লাখ মানুষ। 1 লাখের বেশি মানুষ পানিবন্দী আছেন হাওরের জেলা সুনামগঞ্জে। বন্যার পানিতে ভেসে গেছে পুকুরের মাছ ও জমির ফসল। পানিতে ডুবে থাকায় এই 2 জেলায় বন্ধ আছে প্রায় 1000 শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার আলমশিদ এলাকায় সুরমা ও কুশিয়ারা নদী রক্ষা বাঁধ ভেঙে যায়। এতে নতুন করে প্লাবিত হয় জকিগঞ্জের বিস্তীর্ণ এলাকা। এর আগে থেকে পানিতে ডুবে আছে সিটি কর্পোরেশনের 20টি এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া ডুবে থাকা 10টি উপজেলার 86টি ইউনিয়নে বিশুদ্ধ পানি, খাবার সংকটে মানবেতর দিন কাটছে কয়েক লাখ মানুষের। বন্ধ আছে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। এছাড়াও বন্ধ রয়েছে দুর্গত এলাকার 600 শিক্ষা প্রতিষ্ঠান। 4 দিন তাই বিদ্যুৎ নাই। বিদ্যুতের কারণে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত এবং মানুষ খুব কষ্টে আছে। এখন অনেক পানি, যারা দোকান উঠছে না, যারা পানি, এরা ধাক্কা লোকে পানি ঢুকে যায়, টাকার ধাক্কার সাথে। সুনামগঞ্জে পানিবন্দী 1 লাখের বেশি মানুষ খাবার, বিশুদ্ধ পানির সংকটে আছেন। ঘরবাড়ি, হাটবাজার, ধর্মীয় উপাসনালয়ে পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়েছেন 5টি উপজেলার মানুষ। পানিতে তলিয়ে গেছে 450 পুকুরের মাছ, 1000 হেক্টর বোরো ধান, বাদাম ক্ষেত। বাচ্চাদেরকে নিয়ে টাকা উঠা বসা চলাফেরা খুবই কষ্টকর। গরু বাছুর পানি বাসায় লয়ে যেতেছে, নান্দা নাই, বাড়া নাই, বাইরিবার মতো কোনো রাস্তা নাই, রাস্তার মাঝে সাঁতার পানি। এদিকে ভারতে বৃষ্টিপাত চলতে থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট জেলার জকিগঞ্জের বিভিন্ন স্থানে এলাকাবাসী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে দিচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে দেওয়ার ফলে আমাদের আরো ক্ষয়ক্ষতি বেশি বৃদ্ধি পাচ্ছে। নাদিরা সুলতানা, RTV। এদিকে কয়েক যুগ ধরে ধারাবাহিক নদী ভাঙনে সহায় সম্বল হারিয়েছে ফরিদপুরের মধুমতি পাড়ের মানুষ। এবারও বর্ষা শুরুর আগে ফের ভাঙন দেখা দেয় হুমকির মুখে পড়েছে দেশের সবচেয়ে বড় রূপনগর আশ্রয়ণ প্রকল্প। অন্যদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের ইসলামপুর কুলকান্দি হার্ট পয়েন্টে বামতীর সংরক্ষণ প্রকল্প বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ফরিদপুর থেকে জাকির হোসেন ও জামালপুর থেকে সুবিনয় রায় তপুর তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন সাহেবের রিপোর্টে থাকছে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার 4টি ইউনিয়ন প্রতি বছরই মধুমতি নদীর ভাঙনের মুখে পড়ে। এতে বর্ষা মৌসুমেই প্রতিদিনই বিলীন হয় ফসলি জমি, গাছপালা, সড়ক ও বসতভিটা সহ সরকারি বিভিন্ন স্থাপনা। এছাড়া সরকারের সবচেয়ে বড় রূপনগর আশ্রয়ণ প্রকল্পের 350 পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিনের ভাঙনের হাত থেকে মুক্তির জন্য এলাকাবাসী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে, কিন্তু তাতেও কাজ হয়নি। এবং বর্তমানে যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে তাতে হাজারখানিক পরিবার এভাবে ভাঙতে থাকলে ক্ষতিগ্রস্ত হবে। এখন আমাদের এই সামান্য সয় সম্বল আছে যেটা হুমকির মুখে ভেঙে যাচ্ছে। আমরা নদীর পাড়ে চলে আসতেছি, আমাকে ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? বিষয়টি বহুবার বিভিন্ন সভায় তুলে ধরা হলেও এখনো পর্যন্ত কোনো ফল আসেনি বললেন জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে আমরা বলেছি জরুরি ভিত্তিতে এই জায়গাটির ব্যবস্থা নেওয়ার জন্য। আমি যতটুকু জেনেছি যে এখানে একটি বড় প্রজেক্ট সরকারের বিবেচনাধীন রয়েছে, শীঘ্রই সেই প্রজেক্টের কাজ শুরু হবে। এদিকে উজান থেকে নেমে আসা ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি ও ইসলামপুরে পানি উন্নয়ন বোর্ডের বামতির সংরক্ষণ প্রকল্প বাঁধে 30 মিটার অংশে ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে কুলকান্দি বাজার, 2টি প্রাথমিক বিদ্যালয়, শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়, 4টি মসজিদ, বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধটি ভেঙে যাওয়ার কারণে আমরা কুলকান্দি ইউনিয়নবাসী আতঙ্কিত হয়ে পড়েছি। যে ভাঙন ভাঙতেছে এটা কোনো পর্যায়ে এনে থাকা যাচ্ছে না। আমরা এখন কোথায় দাঁড়াবো, কোথায় যাব, আমরা অনেক চিন্তিত আছি। ভারতে বৃষ্টির কারণে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ভারী বৃষ্টির কারণে যমুনা নদীর পানি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছি এবং ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত থাকবে। শাহাবুদ্দিন শিহাব, RTV। কারাগারের অন্ধকারে কয়েদির পোশাকে দিন কাটছে জালিয়াতি আর প্রতারণা করে শত কোটি টাকা হাতিয়ে নেয়া রিজেন্টের শাহেদ করিমের। একসময় সরকার ও সমাজের উচ্চ স্তরে বিচরণকারী এই প্রতারকের দৈনিক খাবারের তালিকায় আয়েশি জীবনের জায়গায় জুটছে সাধারণ কয়েদির খাবার। আলোচিত রিজেন্ট হাসপাতালের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির মামলায় শিগগিরই বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন 32 মামলার আসামি শাহেদ। জাহিদ রহমানের রিপোর্ট। প্রতারণা করে সমাজের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাওয়া শাহেদ করিম প্রথম গ্রেফতার হন 2009 সালে এসি সরবরাহে অনিয়মের মামলায়। ছাড়া পেয়ে নতুন নতুন কারসাজিতে মেতে ওঠেন তিনি। আমি বললাম এটা একটা জাতীয় দুর্যোগ, এটা তোমার দায়িত্ব। লোভ দেখিয়ে গ্রাহকের টাকা আত্মসাৎ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পরিশোধ না করা, চেক জালিয়াতি সহ ঢাকা, চট্টগ্রাম, সিলেটে তার বিরুদ্ধে অন্তত 32টি মামলা রয়েছে। সব শেষ করোনার সময় অস্ত্র সহ ধরা পড়ার মামলায় যাবজ্জীবন সাজা খাটছেন তিনি। প্রতারণায় কামানো শত কোটি টাকার মালিক শাহেদের এখন কারাগারে খাবার খেয়ে দিন কাটে। 2020 সালের 15 জুলাই গ্রেফতার হওয়া শাহেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, প্রতারণা সহ আরও কয়েকটি মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রিজেন্ট হাসপাতালের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের মামলায় শাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম সহ 6 জনের বিরুদ্ধে বিচার শিগগিরই শুরু হবে বলে জানান দুদকের এই আইনজীবী। সমস্ত কিছুই একটা প্রসিডিউরাল সিস্টেমে হয় এবং ক্রিমিনাল মামলার বিচার বাংলাদেশে যে প্রচলিত আইন আছে, প্রসিডিউরাল কোড আছে, এই প্রসিডিউরাল কোড অনুযায়ী হয়। শাহেদের যে মামলা আছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যের ডিজি সহ যে মামলায় আসামি ওনারা, তা আদালতকে ডেট দিয়েছেন। সেই ডেটে আশা করি ইনশাল্লাহ চার্জ হিয়ারিং হয়ে তাদের বিরুদ্ধে আমি আশা করি যে চার্জ গঠন করতে সক্ষম হব। শাহেদও চেষ্টা করতেছে, সে জামিন নিতে চায়, সে বিভিন্ন ফ্যাসিলিটিস নিতে চায়। তা আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু আইনগতভাবে বাধা দেওয়া দরকার আমরা তা দিচ্ছি। করোনায় বিলম্ব হলেও বিচার কাজ শুরু হলে শাহেদের বিরুদ্ধে দ্রুত অভিযোগ প্রমাণ করার ব্যাপারে আশাবাদী দুদক। জাহিদ রহমান, RTV, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে চলছে নতুন সমীকরণ। নির্বাচনে অংশগ্রহণে আওয়ামী লীগের আহ্বায়ককে ফাঁদ হিসেবে দেখছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না তার দল। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বললেন, সত্যিকারের অর্থে গণতন্ত্রকে শক্তিশালী করতে চাইলে তাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত। বিস্তারিত থাকছে AR বাদরের রিপোর্টে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে জোর দিয়ে দল গোছাচ্ছে আওয়ামী লীগ।
নির্ধারিত সময়ের মধ্যেই হাইকমান্ডের নির্দেশে বিভিন্ন পর্যায়ে সম্মেলন শেষ করতে কাজ করছেন দলের নেতাকর্মীরা। দলের ভেতরে আলোচনার প্রধান ইস্যু যখন আগামী জাতীয় নির্বাচন, তখন আওয়ামী লীগ আশা করে সব দলের অংশগ্রহণ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপির নির্বাচনে না আসার বিষয়টি রাজনৈতিক। এগুলো রাজনৈতিক কথা, রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তারা এই ধরনের বক্তব্য দেয়। আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত গণতন্ত্রকে শক্তিশালী যদি তারা সত্যিকার অর্থেই বিএনপি বিশ্বাস করে, তবে তারা অবশ্যই নির্বাচনে আসবে। অন্যদিকে বসে নেই বিএনপি, নানাভাবে দল গোছানোর চেষ্টা করছেন তারা। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বানকে ফাঁদ হিসেবে দেখছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের পদত্যাগ ছাড়া তারা নির্বাচনেই যাবেন না। এখনো যেটা করছে সেটা ব্লাব দেওয়া, তার অধীনে নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। আমরা এখন যেটা প্রস্তুতি নিচ্ছি সেটা হচ্ছে, যদি এমনি আপোষে শেখ হাসিনা পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের সহায়তা করে, তাহলে তখন বিষয়টা হবে ভিন্ন। আপোষে না হলে ধাপে ধাপে সরকার পতনের আন্দোলন শক্তিশালী করবেন তারা। প্রয়োজনে হরতালের মতো কর্মসূচিও থাকবে। তো প্রতিনিয়তই আন্দোলনের মধ্যে আছে, একটা সময় এটা তীব্র রূপ ধারণ করবে। এর মধ্যে যদি সরকার বিরোধী দলের কথায় যদি কর্ণপাত করে তো ভালো কথা, না হলে এটা আরও তীব্রতর হবে এবং সরকারকে বাধ্য করাতে হবে যে তুমি জনগণের দাবির প্রতি একমত হও এবং তোমাকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার দাও। তবে বিএনপি আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আওয়ামী লীগ নেতারাও জনগণের স্বার্থে মাঠে থাকবেন বলে জানান বাহাউদ্দিন নাসিম। আমরাও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, আমরাও প্রতিটি মুহূর্তের জন্য আমরা সজাগ আছি, আমরা তৈরি আছি যে কোনো মূল্যে অপরাজনীতি বিপক্ষে সত্যের রাজনীতি, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করে যাবই, এটাই আমাদের প্রত্যয়। সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন তিনি। একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আর বাদল, RTV, ঢাকা। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি। মোট 4টি ধাপে আজ থেকে শুরু হওয়া হালনাগাদ কার্যক্রম চলবে 9 জুন পর্যন্ত। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামানের রিপোর্ট। সাভারে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মধ্যে দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সাভার উপজেলা মিলনায়তনে বেলুন ও পায়রা উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। পরে তিনি একটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করেন। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগামী 1-1.5 মাসের মধ্যে বিএনপি সহ দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। সিদ্ধান্ত নিব, আমাদের কমিশনার বিভিন্ন জায়গায় এখন আছে, আমরা পরে সিদ্ধান্ত নিব কিভাবে আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, তাদের সাথে আলাপ আলোচনা করব। বিএনপি সহ আমরা সংলাপে বা আমাদের সাথে আলোচনায় বসার জন্য আহ্বান জানাই। সিইসি জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নির্বাচন কমিশন 3 ধরনের তথ্য সংগ্রহ করছে। এর ভিত্তিতেই 2023 সালের 2রা মার্চ নতুন তালিকা প্রকাশ করা হবে। এই কার্যক্রমে তৃতীয় লিঙ্গ সহ নিষিদ্ধ পল্লীর নারীদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ইভিএম ব্যবহারে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত রয়েছে, তাই এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন তিনি। রাজনৈতিক দল যাদেরকে আহ্বান করবো যে ত্রুটি খুঁজে বের করার জন্য তাদের এক্সপার্টদের মাধ্যমে, তারা যদি এটাকে অবিশ্বাস করেন বা তাদের প্রতি যেটা সন্দেহ থাকে, সুষ্ঠু ভোটও করি, আর তারা যদি পরে বলেন যে ইভিএমের কারণে আমরা হেরে গেছি, তাহলে তো সেটা সেই বিতর্ক তো রয়েই গেল। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না বলে জানান আলমগীর হোসেন। সৈয়দা সামিয়া তামান্না, RTV। চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ সদস্যের হাতের কবজি কেটে নেয়ার ঘটনায় মূল আসামি কবির আহমদকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে লোহাগাড়ার বড় হাতিয়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে সহযোগী কফিল উদ্দিন সহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় দা 1 শুটার গান, গুলি, ছোড়া ও ইয়াবা উদ্ধার করে র্যাব।
চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে খান আলামিনের রিপোর্ট। গেল 15ই মে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের একটি টিম পরোয়ানাভুক্ত আসামি কবির আহমেদকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। এ সময় কবির বাহিনীর হামলায় পুলিশ কনস্টেবল জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হন আরও এক কনস্টেবল। এ ঘটনায় ওই রাতেই অভিযান চালিয়ে কবিরের স্ত্রী রানু বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। দুর্ধর্ষ কবিরকে ধরতে অভিযান শুরু করে র্যাব। বৃহস্পতিবার রাতে লোহাগাড়ার বড় হাতিয়ার গহীন পাহাড় থেকে গুলিবিদ্ধ কবিরকে তার সহযোগী কফিলউদ্দিন সহ গ্রেপ্তার করা হয়। শুক্রবার চট্টগ্রামের সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অভিযানের সময় কবির বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র্যাবের এক সদস্য আহত হয়। বড় হাতিয়ার গহীন পাহাড়ি এলাকা থেকে আমরা উক্ত কবির হোসেন এবং তার সহযোগী কফিলউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হই। অভিযানে দা ওয়ান শুটার গান, গুলি, ছোড়া ও ইয়াবা উদ্ধার হয়। সে র্যাবের উপস্থিতি টের পেয়ে সে র্যাবের উদ্দেশ্যে গুলি চালায়। তার গুলিতে আমাদের একজন সদস্য আহত হয়। পরবর্তীতে র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে তার উপরে গুলি চালায় এবং আমরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, হত্যাচেষ্টা ও মারামারির 6টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। অন্য সদস্যকেও কুপিয়েছে। সে র্যাবের উপস্থিতি। খান আলামিন, RTV। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা বরেণ্য সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বাদ জুমা বৈরী আবহাওয়া উপেক্ষা করে তাকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষ। মরদেহ বৃহস্পতিবার থেকে দেশে আনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। লন্ডন থেকে সরওয়ার হোসেনের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন মাহাদি হাসান। লন্ডনের ব্রিকলেনের শহীদ আলতাব আলী পার্কে এসেছেন বহুবার, এদিনও এলেন। তবে অন্যবারের মতো নন, এবার এলেন নিথর দেহে বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। তার মরদেহ শেষবারের মতো সকলের শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে আসা হয় এই পার্কে। এর আগে হাজারো মানুষের অংশগ্রহণে স্থানীয় ব্রিকলেন মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ব্রিটেনে বাংলাদেশিদের জন্য আব্দুল গাফফার চৌধুরীর অবদান অসামান্য বলে মন্তব্য করেন শেষ বিদায় জানাতে আসা মানুষ। সকলকে তিনি একত্রিত করে রাখার চেষ্টা করেছেন। তার চেষ্টা সফল না হলে এখন এই ব্রিটেনে হাজার হাজার লোক বাংলার চর্চা করতো না। এই কিংবদন্তি তুল্য আব্দুল গাফফার চৌধুরীর প্রতি অপূরণীয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাফফার চৌধুরীর মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত খরচ মরহুম আব্দুল গাফফার চৌধুরীর যেন রাষ্ট্র বহন করে এবং আমাদের হাইকমিশন থেকে সমস্ত ব্যবস্থা না হয়, খরচ করা হয়। আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ আগামী বৃহস্পতিবার দেশে আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। বুধবারে তখন লাশটা হয়তো পাঠানো যাবে, তার মানে বৃহস্পতিবার আমরা ঢাকায় পাবো। তো আসলে মানে শহীদ মিনারে নিয়ে অনুষ্ঠান একটা আর হলো জানাজা। গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশেই দাফন করা হবে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে মারা যান তিনি। মাহাদি হাসান, RTV। 116 জন ইসলামী চিন্তাবিদের বিরুদ্ধে গণকমিশনের অভিযোগের আইনগত ভিত্তি নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লায়ন ক্লাবের অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। তবে ধর্মের নামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান মন্ত্রী। দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার উপর 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী 23 জুলাই পর্যন্ত থাকবে। এ সময় সমুদ্র জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান চলাচল বন্ধ এবং সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এসব জায়গায় জেলেদের প্রত্যেককে 86 কেজি করে চাল দেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। বাংলাদেশ ভারতের মধ্যে আন্তদেশীয় ট্রেন চলাচল শিগগিরই শুরু হতে যাচ্ছে। ঢাকা কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস 29 মে পুনরায় চালু হচ্ছে। মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে যাত্রা শুরু করবে, বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে যাত্রা শুরু করবে।
ঢাকার ভারতীয় হাই কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। নিউ জলপাইগুড়ি ঢাকা রুটে মিতালি এক্সপ্রেস চলাচল শুরু হবে 1 জুন। করোনার কারণে গেল 2 বছর বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। কোরিয়ান সংস্কৃতির প্রতি ভালোবাসা তুলে ধরতে ঢাকাকে মিট 6.0 অনুষ্ঠানের আয়োজন করেছে বিডিকে ফ্যামিলি। শুক্রবার বিকেলে মোহাম্মদপুরের টোকিও স্কোয়ারে নানা আয়োজনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এতে যোগ দেন বাংলাদেশস্থ কোরিয়ান দূতাবাসের 2 জন কর্মকর্তা। এ সময় নাচ ও গানে মেতে ওঠেন সারা দেশ থেকে আগত কোরিয়ান সংস্কৃতিপ্রেমীরা। কোরিয়ান সাংস্কৃতিক খাবার ও পোশাক সহ নানা ধরনের পণ্য নিয়ে মেলার ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ। ডক্টর আবু বকর সিদ্দিক প্রিন্স বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও মার্কেটিং বিভাগের প্রধান। শিক্ষকতার পাশাপাশি একজন আদর্শ কৃষকও তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি কৃষিতে রয়েছে তার ব্যাপক সাফল্য। নিজেকে কৃষক পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ভিন্ন চিন্তাধারার এই মানুষ। ময়মনসিংহ প্রতিনিধি বিপ্লব বসাকের তথ্য ছবিতে শেফাল কর্মের রিপোর্ট। বড় হয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার স্বপ্ন দেখেছিলেন ময়মনসিংহ ফুলবাড়ী উপজেলার হাতিলেট গ্রামের ডক্টর আবু বকর সিদ্দিক প্রিন্স। তবে পড়াশোনা শেষে হয়ে গেলেন বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও মার্কেটিং ডিপার্টমেন্টের হেড। তবে শ্বশুরের অনুপ্রেরণায় 2014 সালে হাতিলেট গ্রামের 7 একর জমিতে গড়ে তোলেন কিষাণ সমন্বিত কৃষি উদ্যোগ নামের একটি বাগান, যেখানে মাল্টা, ড্রাগন সহ দেশি বিদেশি প্রায় 50 প্রকার ফল ও সবজি চাষ হয়। সম্প্রতি নিজের বাগানে শাকসবজি বাজারে বিক্রি করতে গেলে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমাদের গ্রামের ছেলেপেলেরা ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করার পর ওদের ভাবটা এইরকমের যে ওদের বিভিন্ন শহরে বিভিন্ন অফিস আদালতে ওদের জন্য চেয়ারটা খালি, মানে ওরা গেলেই ওইখানে চাকরি কোনো ব্যাপারই না। আসলে বেসিক্যালি বাস্তব লাইফটা তো এইরকমের না। ডিগ্রি পাস করছে বা অনার্স পাস করে, হ্যাঁ, ওরা যেন আসলে কৃষিতে আসে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হওয়ার পরও কৃষিকাজের প্রতি ডাক্তার প্রিন্সের এমন আগ্রহ দেখে হতবাক স্থানীয়রা। এই কাজে তার সাফল্য দেখে বাগান করায় আগ্রহী হয়ে উঠেছে অনেকেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনাকে বোঝা যায় না, ওনাকে বোঝা যাচ্ছে যে উনি একজন কৃষক, ওই কৃষকের ভাবে উনি এলাকায় কাজ করতেছেন। স্যারের জন্য মনে করেন আমরা খুবই উপকৃত। তিনি বিদেশ থেকে অনেক জায়গার থেকে ফল ফলানতে আনতেছে, আগামীতে আর আনবে আমাদেরকে বলতেছে। তো বড় মানুষ বাজারে জিনিস নিয়ে জায়গা অনেক বড় মনের মানুষ। ডক্টর প্রিন্সের বাগান থেকে বছরে কোটি টাকা আয় হয় বলে জানান তিনি। এখানে কাজ করে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় খুশি স্থানীয়রা। শেফাউল করিম, RTV। যমুনা ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবীদের সাথে ব্যাংকের জোনাল বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে। গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকিং কার্যক্রম প্রসারের লক্ষ্যে ঢাকা সিটি ও সিটি সংলগ্ন এলাকায় এটি অনুষ্ঠিত হয়। এ সময় যমুনা ব্যাংক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা, ব্যবস্থাপনা পরিচালক সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এবার আঙুলের ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন টাইগার স্পিনার নাইম হাসান। প্রথম টেস্টে ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় হাতে আঘাত পান নাইম। এক্সরেতে ডান হাতের মধ্যে আঙুলে ফাটল ধরা পড়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়াজুদুল ইসলাম। এতে সুস্থ হতে অন্তত 3 সপ্তাহ সময় লাগবে। 15 মাস পর সাদা পোশাকে ফিরেই 6 উইকেট শিকার করেন নাইম হাসান। আগামী সোমবার দ্বিতীয় টেস্টে ঢাকায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের ভারত চাঁদকে হারিয়ে সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিংয়ের ওয়েলটারওয়েট ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের মোহাম্মদ আল আমিন। মিরপুর শহীদ ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার 4 রাউন্ডের লড়াইয়ে 3 বিচারকের অভিন্ন রায়ে জয়ী হন আল আমিন। লাইটওয়েটে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের সুরকৃষ্ণ চাকমা। 3 বিচারের মধ্যে 2 জনের রায়ে জয়ী হন সুরকৃষ্ণ। বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সংশ্লিষ্টরা ছাড়া প্রথমবারের মতো ঢাকায় হতে পেশাদার বক্সিংয়ের কোনো টুর্নামেন্ট। কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে নগদ কাপ গলফ টুর্নামেন্ট 2022। সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও জিওসি মেজর জেনারেল জহুরুল ইসলাম। এ সময় নগদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ
মিশুক ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রফিকুল ইসলাম ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে দেশি বিদেশি 650 জন গলফার অংশ নিচ্ছেন। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। শুভরাত্রি।